ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অরিন্দম চ্যাটার্জি শেয়ার শিক্ষার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে, যার আলোচ্য বিষয় হলো বাজেট 2021 ও শেয়ার বাজারে তার পরবর্তী প্রভাব। তো দেখুন, এই বছর অর্থাৎ 2021-22 অর্থবর্ষে আমাদের যে বাজেটটি পেশ হয়েছে সেটি হয়েছে গত 1 ফেব্রুয়ারি এবং পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। তো এই বাজেট সম্পর্কে আমরা অলরেডি বেশ অনেকটাই জেনে ফেলেছি এবং উনি 2 ঘন্টা ধরে বাজেটটা পেশ করেছেন। তো সেই বাজেটের গুরু গম্ভীরতায় যাওয়া আমাদের মোটেই উদ্দেশ্য নয়। আজকে আমার একটা বিশেষ উদ্দেশ্য হলো যে আজ ভিডিওটা আমি রেকর্ড করছি 10 তারিখ, অর্থাৎ বাজেট হয়েছে 1 তারিখ, আজ হয়ে গেছে 10 তারিখ, অর্থাৎ মাঝে যদি আমি শনি রবি দুটো ছুটির কথা বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আপনার মার্কেট এই বাজেটের দিনকে ছাড়া আরও 7টা দিন মার্কেট ওপেন ছিল, অর্থাৎ তার পরবর্তী আরও 7 দিন। এই দীর্ঘ 7-8 দিন ধরে মার্কেটে এই বাজেট রিলেটেড যে প্রভাবটা পড়েছে সেটা আলোচনা করাটাই আমাদের আলোচ্য বিষয়। তো তার আগে আরও একটা জিনিস বলে নিই, দেখুন এই বাজেট সম্পর্কে বেশ কিছু রাজনৈতিক এবং ধর্মীয় চাপানুতোর গেছে, কিন্তু সেটার সম্পর্কে আলোচনা করাটাও আমাদের কাম্য নয়। এখানে আপনারা জানেন যে শেয়ার শিক্ষা হলো শেয়ার বাজার সম্পর্কিত একটি টিউটোরিয়াল চ্যানেল। তো আমি শুধুমাত্র আলোচনা করব শুধুমাত্র যে শেয়ার বাজারে এর কী প্রভাব পড়লো, অর্থাৎ বাজেট রিলেটেড যে সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো থাকে তার সরাসরি বা ইনডিরেক্টলি যে প্রভাবগুলো পড়েছে মার্কেটের ওপর, সেটাই আমাদের আলোচ্য বিষয়। এই বছর অর্থাৎ 2021-22 অর্থবর্ষটি আমরা জানি যে বেশ টাফ একটা সিচুয়েশন ছিল। টানা লকডাউন এবং কোভিড-19 জর্জরিত হওয়ার পর প্রথম বাজেট পেশ। এখানে সরকারের কাছে একটা সাংঘাতিক বড় চ্যালেঞ্জ ছিল যে তার যে লাগাম ছাড়া রাজকোষ ঘাটতি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা, এবং অন্যদিকে সাধারণ মানুষেরও একটা তীব্র আশা আকাঙ্ক্ষা ছিল সরকারের প্রতি যে সরকার হয়তো নিশ্চয়ই কোনো রিলিফ ফান্ড ঘোষণা করবে অথবা ট্যাক্সের ওপর একটা ভালো রকম ছাড় দেবে, কিন্তু এগুলোর কোনোটাই কিছু দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ সাধারণ মানুষ বলতে যারা ট্যাক্স পেয়ার, তাদের ইনকাম ট্যাক্সের ওপর কোনো ছাড় হয়নি। হ্যাঁ, একটা পাওনা অবশ্যই হয়েছে, আপনারা জানেন যে 75 বছরের ওপর বয়সী যারা আছে তাদের রিটার্ন দাখিলের জায়গা থেকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তাদের যদি অন্যান্য ইনকাম, হ্যাঁ এটা কিন্তু অবশ্য শর্ত সাপেক্ষ যে তারা যদি শুধুমাত্র পেনশনভোগী এবং সুদ নির্ভর যদি রোজগার হয়ে থাকে সেক্ষেত্রেই তাদের এই রিটার্ন দাখিল করতে হবে না। কিন্তু এছাড়া অন্য যদি ইনকাম থাকে, অর্থাৎ রেন্ট ইনকাম বা ক্যাপিটাল গেন ইত্যাদি থাকলে কিন্তু তাকে আবার রিটার্ন দাখিল করতে হবে। আর এটা তার আগে যেটা বললাম যে রিটার্ন দাখিল করতে হবে না, এর মানে কিন্তু এটা নয় যে এই ট্যাক্স লাগবে না। তো সবে মিলে এই যে নতুন যে নর্মসটা করা হয়েছে এটার আদৌ কোনো কার্যকারিতা আছে বলে বিশেষজ্ঞ মহল তো কেউ কিছু দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, তাছাড়া পেট্রোল ডিজেলের ওপর কৃষি পরিকাঠামো উন্নয়ন শেষ বসানো হয়েছে, কিন্তু যদিও বা সেটার ওপর দাম বাড়বে বলে সরকার এরকম কিছু বলছে না। কোটি নতুন উজ্জ্বলা যোজনা তে গ্যাস পাওয়া গেছে। কনজিউমার এম্পাওয়ারিংয়ের কথা ভাবনা চিন্তা করে এই বছর একটি বিশেষ নিয়ম আনা হয়েছে। এরপর থেকে মানুষ তার পছন্দের বিদ্যুৎ বণ্টন সংস্থা বাছাই করতে পারবেন। তাহলে যেরকমটা আমাদের অলরেডি মোবাইল সংস্থার ক্ষেত্রে হয়ে থাকে যে কারো এয়ারটেল, ভোডাফোন, জিও, বিএসএনএল এই বিভিন্ন কানেকশন রয়েছে, কোনো একটি সংস্থাকে পছন্দ না হলে অন্যটিতে আরামসে সুইচ করে যাওয়া যায়। একই রকমভাবে এটা বিদ্যুৎ বণ্টন সংস্থার ক্ষেত্রে হতে চলেছে। তো ব্যাপারটা বেশ চমকপ্রদ। আর এছাড়া আরও দুটো অত্যন্ত পপুলার ট্যাক্স ফ্রি অপশন ছিল, কিন্তু সেগুলো হাই আর্নারদের জন্য আর ট্যাক্স ফ্রি থাকছে না। যেরকমভাবে যেটা প্রথম একটা হচ্ছে যে ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, সেখানে যদি বছরে কেউ 2.5 লক্ষ টাকার বেশি জমা করে থাকেন তাহলে তাকে কিন্তু এরপর থেকে ট্যাক্স দিতে হবে। আবার অন্যদিকে ইউলিপ, অর্থাৎ যেটি শেয়ার বাজারের সাথে যুক্ত যে বিমাগুলি রয়েছে, সেখানে যদি কেউ 2.5 লক্ষ টাকার বেশি প্রিমিয়াম বছরে দিয়ে থাকেন এবং তার থেকে যদি লাভ হয়, কিন্তু সেই লাভের ওপর আগে যেটা ট্যাক্স ফ্রি ছিল এরপর থেকে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। তো ডিভিডেন্ড ট্যাক্স বা ক্যাপিটাল গেইন ট্যাক্স এইগুলো কিন্তু এরপর থেকে অনেকটা স্মুথ করে দেওয়া হচ্ছে, যে জন্য মানে রিটার্ন দাখিল করার সময় এগুলোর কমপ্লিকেশনটা থাকবে না। অলরেডি ট্যাক্স রিটার্ন আমাদের কাছে এগুলো প্রিফিল্ড অবস্থায় আসবে। গোল্ড এবং সিলভারে ইম্পোর্ট ডিউটি 12.5% থেকে কমিয়ে 7.5% করা হয়েছে। যদিও বা অন্যদিকে কৃষি পরিকাঠামো উন্নয়ন শেষ, এর উপর 2.5% বসানো হয়েছে, তাহলেও সবে মিলে কিছুটা সস্তা হচ্ছে সোনা রূপোর গয়না।
এবছর কোভিড মোকাবেলার জন্য বাড়তি খরচ হয়ে যাওয়া এবং টানা লকডাউনের জন্য রাজস্ব আদায় কম হওয়া সবে মিলে রাজকোষ ঘাটতি ছিল চূড়ান্তভাবে। তো সরকারের যেমন গত বছর আপনার জিডিপির 4.6% রাজকোষ ঘাটতি ছিল, যেটাকে এবছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 3.5%-এ নিয়ে আসা, কিন্তু সেটা হওয়া তো দূরস্থ ব্যাপার। এটা এক লাফে পৌঁছে গিয়েছে 9.5%-এ, যেটা এখন লক্ষ্য নেওয়া হয়েছে 6.8%-এ নিয়ে আসা। তো এই বিপুল পরিমাণ যে রাজকোষ ঘাটতি হয়েছে তাতে শিল্পমহল ভীষণভাবে আশঙ্কা করেছিল যে হয়তো সরকার এটা মেকআপ দেওয়ার জন্য কোনো করের বোঝা চাপিয়ে দেবে, কিন্তু গভর্নমেন্ট এই পথে মোটেই হাঁটেনি। তারা এটাকে মেকআপ করার জন্য সম্পূর্ণভাবে হেঁটেছে বিলগ্নীকরণ এবং বিদেশি বিনিয়োগের ওপর। বিদেশি বিনিয়োগ টেনে আনার উদ্দেশ্যে এবছর ইন্স্যুরেন্স সেক্টরে এই দরজাটা খুলে দেওয়া হয়েছে, যেটা আগে ছিল 49% পর্যন্ত, সেটি শর্ত সাপেক্ষে 74% পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। আবার বিলগ্নীকরণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যেগুলি লসে চলছে সেগুলো কি দ্রুত বিলগ্নীকরণ করার সাথে সাথে এই কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছে যে সমস্ত জমি পড়ে রয়েছে সেগুলিকে বিক্রি করে অথবা ভাড়া দিয়েও টাকা তোলার একটা প্ল্যানিং করা হয়েছে। এই বিলগ্নীকরণের লিস্টে রয়েছে আইডিবিআই ব্যাংক ছাড়াও আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি সাধারণ বীমা সংস্থা। লিস্টে রয়েছে এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, শিপিং কর্পোরেশন, কন্টেনার কর্পোরেশন, বিএমএল, ভারত আর্থ মুভার্স, পবন হংস এবং নীলাচল ইস্পাত নিগম। এছাড়াও 2021-22 অর্থবর্ষে আনা হবে এলআইসি শেয়ার, সবে মিলে লক্ষ্যমাত্রা 1.25 লক্ষ কোটি টাকার। অর্থনীতিকে চাঙ্গা করতে কনস্ট্রাকশনের রেকর্ড পরিমাণ খরচের কথা ঘোষণা করা হয়েছে, যা হলো 5.5 লক্ষ কোটি টাকারও বেশি, যেটি গত অর্থবর্ষের তুলনায় প্রায় 34.5% বেশি। বিশাল অঙ্কের বাজেট রাখা হয়েছে স্বাস্থ্য খাতে 2,24,000 কোটি টাকা, যেটি গত অর্থবর্ষের তুলনায় 137% বেশি। যদিও বা এটির মধ্যে 35,000 কোটি টাকার কোভিড ভ্যাকসিন, পুষ্টি, পানীয় জল, নিকাশি ব্যবস্থার মতো বিষয়গুলিও যুক্ত আছে। ব্যাংকিংকে পুনরুজ্জীবিত করার জন্য 20,000 কোটি টাকার রিক্যাপিটালাইজেশন করা হচ্ছে। এছাড়া ব্যাড ব্যাংক গঠন করা হচ্ছে, যেটি ব্যাংকের এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটগুলোকে নিয়ে আলাদাভাবে কাজ করবে। এটা কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে ইমিডিয়েট একটা রিলিফ দিয়েছে। সবে মিলে এই বছরে যে বাজেটটি হয়েছে সেটি ছিল হেলথ কেয়ার, ইনফ্রা এবং ফিনান্সিয়াল রিফর্মের বাজেট। এগুলি ছাড়াও ভীষণভাবে জোর দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা এমএসএমইদের ওপর, অর্থাৎ ছোট ব্যবসাগুলির ওপর। প্রথমত এই এমএসএমই বা ছোট ব্যবসার ডেফিনেশনকেই পাল্টে ফেলা হয়েছে। প্রথমে যেগুলি ছিল আপনার 2 কোটি টাকার টার্নওভারকে ছোট ব্যবসার আন্ডারে ফেলা হতো, এখন সেটা করা হয়েছে 20 কোটি টাকার টার্নওভারকে, এবং সেক্ষেত্রে ট্যাক্স অডিট লিমিটটাকে বাড়িয়ে 5 কোটি টাকার থেকে করে দেওয়া হয়েছে 10 কোটি টাকা, যার ফলে অনেক ছোট কোম্পানি আছে যারা ইমিডিয়েটলি আপনার এই ট্যাক্স অডিট থেকে রিলিফ পাচ্ছে। দেখুন, এই এমএসএমইরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরা দেশের জিডিপির 30% কন্ট্রিবিউট করে এবং এখানে এই ছোট ব্যবসাগুলিতে 12 কোটি মানুষের এমপ্লয়মেন্ট হয়ে থাকে। যার জন্য এই কথাটিকে ভেবে সরকার এবছর এই এমএসএমইদের ওপর বরাদ্দ 15,700 কোটি টাকা করে দিয়েছে, যেটা গত বছরের তুলনায় দ্বিগুণ। ইমার্জেন্সি ক্রেডিট লাইনে 3 লক্ষ কোটি টাকা লাগানো হচ্ছে আত্মনির্ভর ভারতের জন্য। শেয়ার বাজারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে, যেমন সেবি অ্যাক্ট, ডিপোজিটারি অ্যাক্ট, সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট, গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যাক্ট, যেগুলি শেয়ার বাজারে আরও স্বচ্ছতা আনতে সাহায্য করবে। সমস্ত দিক বিবেচনা করলে শর্ট টার্মে দেখুন এই বাজেট থেকে সেরকম কিছুই হাতে আসেনি, কিন্তু লং টার্মের নিরিখে ভীষণ পজিটিভভাবে দেখছে শিল্পমহল, এবং শুধু তাই না, শেয়ার বাজারও এটিকে অত্যন্ত পজিটিভভাবে অ্যাকসেপ্ট করেছে। যে জন্য দেখুন বাজেটের পূর্বের 6 দিনে সেন্সেক্স পড়েছিল 3,500 পয়েন্টেরও বেশি, যেখানে শুধুমাত্র বাজেটের দিনে সেন্সেক্স গেন করে 2315 পয়েন্ট, যেটি দীর্ঘ 22 বছরের ইতিহাসে হাইয়েস্ট বাজেট ডে গেন, এবং গত 7 এপ্রিল 2020 পর থেকে হাইয়েস্ট সিঙ্গেল ডে গেন, যেখানে একটি মাত্র দিনে সম্মিলিত ইনভেস্টরদের প্রাপ্তি হয়েছে আপনার 7 লক্ষ কোটি টাকারও বেশি। তো সবে মিলে এটা কিন্তু দেখা গেল যে দারুণভাবে রেসপন্স করেছে, এবং তাছাড়া আবার যদি তার পরবর্তী দিনগুলো দেখা হয়, অর্থাৎ বাজেট পরবর্তী 7 দিনে দেখতে পাওয়া যাচ্ছে সেন্সেক্সের গেন হয়েছে 5,000 পয়েন্টেরও বেশি, এবং বন্ধ হয়েছে সেন্সেক্স 51,300-র ওপরের, অর্থাৎ সর্বকালীন উচ্চতায়। এটা তো গেল সামগ্রিক শেয়ার বাজারের প্রতিক্রিয়া।
এবার চলুন দেখে নেওয়া যাক সেক্টর স্পেসিফিক কোন সেক্টরে কিরকম প্রাপ্তি ঘটেছে এবং সেই সেক্টরের অন্তর্ভুক্ত কোন স্টকের কোন শেয়ারের দামের মধ্যে কিরকম পরিবর্তন দেখা দিয়েছে সেই ব্যাপারটা। সমস্ত দিক বিবেচনা করলে শর্ট টার্মে দেখুন এই বাজেট থেকে সেরকম কিছুই হাতে আসেনি, কিন্তু লং টার্মের নিরিখে ভীষণ পজিটিভভাবে দেখছে শিল্পমহল, এবং শুধু তাই না, শেয়ার বাজারও এটিকে অত্যন্ত পজিটিভভাবে অ্যাকসেপ্ট করেছে। যে জন্য দেখুন বাজেটের পূর্বের 6 দিনে সেন্সেক্স পড়েছিল 3,500 পয়েন্টেরও বেশি, যেখানে শুধুমাত্র বাজেটের দিনে সেন্সেক্স গেন করে 2315 পয়েন্ট, যেটি দীর্ঘ 22 বছরের ইতিহাসে হাইয়েস্ট বাজেট ডে গেন, এবং গত 7 এপ্রিল 2020 পর থেকে হাইয়েস্ট সিঙ্গেল ডে গেন, যেখানে একটি মাত্র দিনে সম্মিলিত ইনভেস্টরদের প্রাপ্তি হয়েছে আপনার 7 লক্ষ কোটি টাকারও বেশি। তো সবে মিলে এটা কিন্তু দেখা গেল যে দারুণভাবে রেসপন্স করেছে, এবং তাছাড়া আবার যদি তার পরবর্তী দিনগুলো দেখা হয়, অর্থাৎ বাজেট পরবর্তী 7 দিনে দেখতে পাওয়া যাচ্ছে যে সেন্সেক্সের গেন হয়েছে 5,000 পয়েন্টেরও বেশি, এবং বন্ধ হয়েছে সেন্সেক্স 51,300-র ওপরের, অর্থাৎ সর্বকালীন উচ্চতায়। এটা তো গেল সামগ্রিক শেয়ার বাজারের প্রতিক্রিয়া। এবার চলুন দেখে নেওয়া যাক সেক্টর স্পেসিফিক কোন সেক্টরে কিরকম প্রাপ্তি ঘটেছে এবং সেই সেক্টরের অন্তর্ভুক্ত কোন স্টকের কোন শেয়ারের দামের মধ্যে কিরকম পরিবর্তন দেখা দিয়েছে সেই ব্যাপারটি। সব থেকে বেশি ইমিডিয়েট এফেক্ট দেখতে পাওয়া গেছে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরে, যদিও বা স্পেসিফিকলি ইন্স্যুরেন্স সেক্টরে বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনও সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রে বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনে 5,200 পয়েন্টেরও বেশি গেন দেখতে পাওয়া গেছে, যার মধ্যে এসবিআই 40%, ইন্ডাসইন্ড ব্যাংক 21%, আইসিআইসিআই ব্যাংক 17%। আবার অন্যদিকে ফিনান্সের জগতে বাজাজ ফিনান্স 17%, এইচডিএফসি 14%, চোলামণ্ডলম 16% এই মুভমেন্টটা দেখতে পাওয়া গেছে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে এনসিসি 40%, যেখানে কেইসি এবং মার্কেট লিডার এলএনটি দুটোই 13.5% করে মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। যদিও বা কোভিড-19-এর পর থেকেই হেলথ কেয়ার সেক্টরে দারুণ পজিটিভ মুভমেন্ট ছিল, কিন্তু বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনেও এই সেক্টরে সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। অটোমোবাইল সেক্টরে ভলেন্টারি স্ক্র্যাপেজ পলিসি নিয়ে আসা হচ্ছে, যার মাধ্যমে সরকার 15 বছরের পুরনো যাদের গাড়ি রয়েছে তার রিপ্লেস করতে সহায়তা করবে। সেক্ষেত্রে হয় কোনো ট্যাক্স বেনিফিট দিতে পারে বা কোনো আর্থিক সহায়তা দিতে পারে, যদিও বা এটার সম্পর্কে ডিটেল অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি, এটা শীঘ্রই নিয়ে আসা হচ্ছে, কিন্তু এইটার মাধ্যমে অটোমোবাইল সেক্টরে একটা ডিমান্ড দেখা দিতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যার জন্য বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনেও বেশ কিছু অটোমোবাইল কোম্পানিতে মুভমেন্ট দেখা দিয়েছে ভালো, আবার কিছু টায়ার কোম্পানিতেও বেশ ভালো মুভমেন্ট দেখা দিয়েছে, যাদের মধ্যে মারুতি, হিরো মোটর, এইচআর মোটর এগুলির মধ্যে সেরকম কোনো রকম মুভমেন্ট পাওয়া না গেলেও এসকর্টস 16%, এম&এম বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 15%, টিভিএস মোটর 12% এই মুভমেন্টটা দেখতে পাওয়া গেছে। আবার টায়ার কোম্পানিগুলোর মধ্যে অ্যাপোলো টায়ার 23%, সিএট 12% মুভমেন্ট দেখা দিয়েছে। পাবলিক ট্রান্সপোর্টে সরকার 18,000 কোটি টাকা ইনভেস্ট করবে, যার জন্য টাটা মোটরস, অশোক লেল্যান্ডের মতো কোম্পানি যারা প্রচুর পরিমাণে পাবলিক বাস বানিয়ে থাকে, এদের মধ্যে বেশ ভালো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনে টাটা মোটরস 25%, অশোক লেল্যান্ড 18% মুভমেন্ট করেছে। বিগত 2 বছর ধরে টোবাকোতে ট্যাক্স বসানোর পর এবছর যেমন আপনার টোবাকোতে কোনো রকম ট্যাক্স বসানো হয়নি, যে জন্য সিগারেট মেকিং বা টোবাকোর বড় কোম্পানি বা মার্কেট লিডার আইটিসির মধ্যে একটা দারুণ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। বাজেটের দিন এবং তার পরবর্তী 7 দিনে আইটিসি বেড়েছে 15%। অ্যালকোহল বেভারেজের ওপর আবার 100% কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেচ বসানো হয়েছে, যার জন্য দাম বাড়ছে অ্যালকোহল বেভারেজের। কোনো মুভমেন্ট দেখতেই পাওয়া গেল না ইউনাইটেড স্পিরিট, ইউনাইটেড ব্রুয়ারিজ, র্যাডিকো খায়তান ইত্যাদির ওপর। আবার আইটি সেক্টরের মার্কেট লিডার টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো এদের মধ্যেও কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। সর্বশেষে একটা কথা অবশ্যই বলবো ফ্রেন্ডস, অনেকেই আছেন যারা এই বাজেট নিউজের উপর নির্ভর করে শেয়ার কেনাবেচা করে থাকেন, কিন্তু সেটা অত্যন্ত রিস্কি। শেয়ার বাজারে বিনিয়োগ করা ব্যাপারটাই কিন্তু রিস্কি, তাই কোনো কোম্পানিতে বিনিয়োগ করা অর্থাৎ তার কোনো শেয়ারের মধ্যে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেই কোম্পানি এবং সেই স্টকটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ব্যাপারগুলি আপনার যাচাই করে দেখে নেওয়া উচিত।
যদি আপনার জানা না থাকে তাহলে ব্যাপারগুলো শিখে করা উচিত। আর যদি আপনি সেটাও না করতে চান তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার সেটা করা উচিত, কিন্তু একটা গাইডলাইনকে ফলো করুন। আর এই রকমই একটা প্রয়াস শেয়ার শিক্ষাও করে চলেছে একদমই শেয়ার বাজারে নতুন তাদের জন্য। একটা শেয়ার বাজারের প্রাথমিক ধারণার উপর একটা ভিডিও সিরিজ করছি, যেটা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেখানের মাধ্যমে আপনি দেখতে পারেন। এবং এই যতগুলো পর্যায় রয়েছে আমরা পর্যায়ক্রমে এটাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং ধীরে ধীরে আমরা এটাকে আর একটু অ্যাডভান্স লেভেলের দিকেও নিয়ে যাব। তো যাই হোক, আপনি সেটাকেও ফলো করতে পারেন। এছাড়া মার্কেট রিলেটেড কোনো কোয়েরি যদি থাকে আপনি ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আর কমেন্ট বক্সে তো আপনার অবশ্যই ভালো লাগা খারাপ লাগা দুটোই আপনি শেয়ার করতে পারেন। তো চলুন, আজকে এই পর্যন্তই থাকলো এবং পরে আবার দেখা হবে। এতক্ষণ মনোযোগ সহকারে এবং দেখার জন্য ভিডিওটিকে